নমস্কার, বাংলা জিওপলিটিক্সের আজকের পর্বে আপনাদের স্বাগত। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা ভারতের জাতীয় নিরাপত্তার একেবারে কেন্দ্রবিন্দুতে রয়েছে, অথচ যা নিয়ে সবচেয়ে বেশি রাগঢাক। বিষয়টি হল ভারতের পারমাণবিক নীতি। জাতিসংঘের এই মঞ্চে আপনারা যে ভারতীয় কূটনীতিকের বক্তব্য শুনলেন, তা ভারতের পারমাণবিক দর্শনের মূল কথা তুলে ধরে। ভারত পারমাণবিক অস্ত্রের সম্পূর্ণ নির্মূলীকরণের পক্ষে, কিন্তু একই সাথে সে একটি দায়িত্বশীল পারমাণবিক শক্তিধর রাষ্ট্র। এই আপাত বিরোধাভাস বা কন্ট্রাডিকশনের মধ্যেই লুকিয়ে আছে ভারতের ভূ-রাজনৈতিক প্রজ্ঞা এবং কৌশলগত গভীরতা। আজকের পর্বে আমরা গভীরে গিয়ে বোঝার চেষ্টা করব কেন ভারতকে পারমাণবিক শক্তিধর হতে হল, কী সেই নো ফার্স্ট ইউজ বা প্রথম ব্যবহার না করার নীতি যা ভারতকে অন্য পারমাণবিক শক্তিধর দেশগুলো থেকে আলাদা করে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ২১ শতকের এই জটিল ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে, বিশেষত যখন দুই দিকে দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী চীন এবং পাকিস্তান রয়েছে, তখন ভারতের এই নীতি কি তার শক্তি নাকি দুর্বলতা? আসুন এই সফরের শুরু করা যাক ইতিহাসের পাতা থেকে। ভারতের পারমাণবিক কর্মসূচির স্বপ্নদ্রষ্টা ছিলেন ড. হোমি জাহাঙ্গীর ভাভা। তার স্বপ্ন ছিল অ্যাটমস ফর পিস বা শান্তির জন্য পরমাণু। তিনি মনে করতেন ভারতের মতো একটি উন্নয়নশীল দেশের অগ্রগতিতে পারমাণবিক শক্তি এক যুগান্তকারী ভূমিকা নিতে পারে। বিদ্যুৎ উৎপাদন, কৃষি, চিকিৎসা এই সব ক্ষেত্রেই ছিল এর মূল লক্ষ্য। ধ্বংসের জন্য পরমাণু, এই ধারণাটি ভারতের মূল দর্শনের পরিপন্থী ছিল। কিন্তু আন্তর্জাতিক রাজনীতি সবসময় আদর্শ দিয়ে চলে না, চলে কঠিন বাস্তবতার নিরিখে। আর ভারতের জন্য প্রথম সেই কঠিন বাস্তবতার মুহূর্তটি আসে ১৯৬২ সালে। চীনের সাথে সীমান্ত যুদ্ধে অপ্রত্যাশিত পরাজয় ভারতের নীতি নির্ধারকদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে শুধু নৈতিক অবস্থান বা শান্তির বার্তা দিয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষা করা যায় না। এই পরাজয়ের ক্ষত শুকানোর আগেই ১৯৬৪ সালে চীন তার প্রথম পারমাণবিক বোমার সফল পরীক্ষা চালায়। হঠাৎ করেই ভারতের নিরাপত্তা পরিস্থিতি আমূল বদলে যায়। এখন ভারতের সীমান্তে এমন এক প্রতিবেশী যার হাতে রয়েছে বিশ্বের সবচেয়ে বিধ্বংসী অস্ত্র। এরপর ১৯৭১ সালের যুদ্ধ ভারতের জন্য আরও একটি বড় শিক্ষা নিয়ে আসে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের সমর্থনে ক্ষুব্ধ হয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বঙ্গোপসাগরে তাদের সপ্তম নৌবহর, যার নেতৃত্বে ছিল পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী ইউএসএস এন্টারপ্রাইজ, পাঠিয়ে দেয়। এটি ছিল ভারতের উপর এক ধরনের পারমাণবিক চাপ সৃষ্টি করার চেষ্টা, যাকে বলা হয় নিউক্লিয়ার ব্ল্যাকমেইল। ভারত সেই যাত্রায় সোভিয়েত ইউনিয়নের সমর্থনে রক্ষা পেলেও এই ঘটনা বুঝিয়ে দেয় যে পারমাণবিক সক্ষমতা না থাকলে বড় শক্তির চাপের মুখে টিকে থাকা কতটা কঠিন। এই সমস্ত ঘটনার প্রেক্ষাপটেই ভারত তার প্রথম পারমাণবিক পরীক্ষা চালানোর সিদ্ধান্ত নেয়। ১৯৭৪ সালের ১৮ই মে পোখরানের মরুভূমিকে ভারত এক পারমাণবিক বিস্ফোরণ ঘটায়। তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এর কোড নেম দিয়েছিলেন স্মাইলিং বুদ্ধা বা হাস্যময় বৌদ্ধ। ভারত বিশ্বকে জানায় এটি একটি শান্তিপূর্ণ পারমাণবিক বিস্ফোরণ এবং এর উদ্দেশ্য সামরিক নয়। কিন্তু বিশ্ব, বিশেষ করে পশ্চিমা দেশগুলো এই ব্যাখ্যা মানতে রাজি ছিল না। ভারতের উপর নেমে আসে কঠোর অর্থনৈতিক ও প্রযুক্তিগত নিষেধাজ্ঞা। তৈরি হয় নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপ বা এনএসজি, যার মূল উদ্দেশ্যই ছিল ভারতকে পারমাণবিক প্রযুক্তি থেকে বিচ্ছিন্ন করে রাখা। এই নিষেধাজ্ঞার কারণে ভারতের পারমাণবিক কর্মসূচি প্রায় ২ দশকের জন্য ধীর গতিতে চলতে থাকে। ভারত পারমাণবিক অস্ত্র না তৈরি করলেও সেই সক্ষমতা অর্জনের দোরগোড়ায় দাঁড়িয়ে থাকে। এই সময়টাকে বলা হয় ভারতের নিউক্লিয়ার অ্যাম্বিগুইটি বা পারমাণবিক অস্পষ্টতার যুগ। কিন্তু ১৯৯০-এর দশকে পরিস্থিতি আবার উত্তপ্ত হতে শুরু করে। পাকিস্তান চীনের সহায়তায় দ্রুত নিজেদের পারমাণবিক এবং মিসাইল কর্মসূচি এগিয়ে নিয়ে যাচ্ছিল। ১৯৯৮ সালে পাকিস্তানের গৌরি মিসাইলের পরীক্ষা ভারতের নিরাপত্তা ব্যবস্থাকে সরাসরি চ্যালেঞ্জ জানায়। এই পরিস্থিতিতে তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর সরকার এক ঐতিহাসিক এবং অত্যন্ত সাহসী সিদ্ধান্ত গ্রহণ করে। ১৯৯৮ সালের ১১ এবং ১৩ মে অপারেশন শক্তির অধীনে ভারত পোখরানে পরপর ৫টি পারমাণবিক পরীক্ষা চালায়। এবার আর কোনো অস্পষ্টতা নয়, ভারত দ্বৈথলীন ভাষায় নিজেকে একটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে ঘোষণা করে। কিন্তু এই ঘোষণার মুহূর্তেই ভারত এমন কিছু কথা বলে যা তাকে অন্য পারমাণবিক শক্তিধর দেশগুলি থেকে আলাদা করে দেয়।
ভারত বিশ্বকে উপহার দেয় তার পারমাণবিক নীতির মূল স্তম্ভ ক্রেডিবল মিনিমাম ডিটারেন্স এবং নো ফার্স্ট ইউজ। এখন প্রশ্ন হল, এই দুটি নীতির আসল অর্থ কি? প্রথমেই আসি ক্রেডিবল মিনিমাম ডিটারেন্স প্রসঙ্গে। এই শব্দগুচ্ছের মধ্যে তিনটি অংশ রয়েছে: ক্রেডিবল অর্থাৎ বিশ্বাসযোগ্য, মিনিমাম অর্থাৎ ন্যূনতম এবং ডিটারেন্স অর্থাৎ প্রতিরোধ। মিনিমাম বা ন্যূনতম কথার অর্থ হল ভারত আমেরিকা বা রাশিয়ার মতো হাজার হাজার পারমাণবিক বোমার ভাণ্ডার তৈরির প্রতিযোগিতায় নামবে না। ভারতের লক্ষ্য হল ঠিক ততগুলো অস্ত্র তৈরি করা যা সম্ভাব্য শত্রুকে এই বার্তা দেবার জন্য যথেষ্ট যে ভারতকে পারমাণবিক অস্ত্র দিয়ে আক্রমণ করার ফল হবে ভয়াবহ এবং শত্রুর জন্য তা হবে অনকোপযোগ্য। ডিটারেন্স বা প্রতিরোধের অর্থ হল এই অস্ত্রগুলো যুদ্ধ করার জন্য নয়, বরং যুদ্ধকে আটকানোর জন্য। এর মূল উদ্দেশ্যই হল শত্রুকে ভয় দেখিয়ে আক্রমণ থেকে বিরত রাখা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি হল ক্রেডিবল বা বিশ্বাসযোগ্য। ভারতের প্রতিরোধ ক্ষমতা যে শুধু কথার কথা নয়, তা শত্রুকে বোঝাতে হবে। এর অর্থ শত্রুর প্রথম পারমাণবিক আঘাত সহ্য করার পরেও ভারতের হাতে পাল্টা জবাব দেওয়ার মতো ক্ষমতা থাকতে হবে। একেই বলা হয় সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটি। যদি শত্রুপক্ষ জানে যে তারা প্রথম আঘাত হেনেও ভারতের পাল্টা পারমাণবিক হামলা থেকে বাঁচতে পারবে না, তাহলে তারা কখনোই প্রথম আঘাত হানার সাহস করবে না। এই বিশ্বাসযোগ্য সেকেন্ড স্ট্রাইক ক্ষমতা নিশ্চিত করার জন্যই ভারত তৈরি করেছে তার নিউক্লিয়ার ট্রায়াড বা পারমাণবিক ত্রিভুজ। এর অর্থ হল ভারত ৩ জায়গা থেকে পারমাণবিক হামলা চালাতে সক্ষম: ভূমি, আকাশ এবং জল থেকে। ভূমির জন্য ভারতের কাছে রয়েছে অগ্নি সিরিজের মতো শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল, যা দেশের বিভিন্ন প্রান্ত থেকে শত্রুর গভীরে আঘাত হানতে পারে। আকাশের জন্য রয়েছে সুখোই 30 MKI বা রাফালের মতো যুদ্ধবিমান, যা পারমাণবিক বোমা বহন করতে সক্ষম। কিন্তু ট্রায়াডের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং নির্ভরযোগ্য অংশটি হল জলভিত্তিক প্রতিরোধ ব্যবস্থা। ভারতের কাছে রয়েছে INS আরিহান্তের মতো পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন, যা ব্যালিস্টিক মিসাইল বহন করতে পারে। এই সাবমেরিনগুলো মাসের পর মাস সমুদ্রের গভীরতম অংশে লুকিয়ে থাকতে পারে, ফলে শত্রুর পক্ষে প্রথম আঘাতে এদের খুঁজে বের করে ধ্বংস করা প্রায় অসম্ভব। এই সাবমেরিনগুলোই ভারতের সেকেন্ড স্ট্রাইক ক্ষমতার সবচেয়ে বড় গ্যারেন্টি। এবার আসা যাক ভারতের পারমাণবিক নীতির দ্বিতীয় স্তম্ভে, যা সবচেয়ে বেশি আলোচিত: নো ফার্স্ট ইউজ নীতি বা NFU নীতি। এই নীতির অর্থ অত্যন্ত সরল এবং স্পষ্ট। ভারত নিজে থেকে কখনও কোনো দেশের বিরুদ্ধে প্রথম পারমাণবিক অস্ত্রের ব্যবহার করবে না। একমাত্র যদি ভারতের ভূখণ্ডে বা পৃথিবীর যে কোনো প্রান্তে থাকা ভারতীয় সেনাবাহিনীর উপর পারমাণবিক হামলা হয়, তবেই ভারত তার পাল্টা জবাবে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে। এর পাশাপাশি ভারত এমন কোনো দেশের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না যাদের নিজস্ব পারমাণবিক অস্ত্র নেই। এই নীতিটি গ্রহণ করে ভারত বিশ্বমঞ্চে এক বিরাট নৈতিক অবস্থান তৈরি করেছে। যখন কিছু দেশ প্রায়শই পারমাণবিক যুদ্ধের হুমকি দেয়, তখন ভারতের এই সংযম তাকে একটি দায়িত্বশীল এবং পরিণত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করেছে। কিন্তু প্রশ্ন ওঠে, আজকের পৃথিবীতে এই নীতি কতটা বাস্তবসম্মত? বিশেষ করে যখন ভারতের দুই প্রতিবেশী পাকিস্তান এবং চীন উভয়েরই পারমাণবিক অস্ত্র রয়েছে এবং তাদের নীতি ভারতের মতো স্বচ্ছ নয়। প্রথমেই দেখা যাক পাকিস্তানের দিকটা। পাকিস্তান ভারতের নো ফার্স্ট ইউজ নীতির জবাবে ফুল স্পেকট্রাম ডিটারেন্স নামে একটি নীতির কথা বলে। এর অধীনে তারা নোসরের মতো ছোট, কম ক্ষমতা সম্পন্ন সামরিক বা ট্যাকটিক্যাল পারমাণবিক অস্ত্র তৈরি করেছে। তাদের বক্তব্য, যদি ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের ভূখণ্ডে প্রবেশ করে, তবে তারা যুদ্ধক্ষেত্রেই এই ছোট পারমাণবিক বোমা ব্যবহার করতে পারে। এটি অত্যন্ত বিপজ্জনক একটি ধারণা, কারণ এটি পারমাণবিক যুদ্ধের থ্রেশহোল্ড বা সূচনা বিন্দুকে অনেক নিচে নামিয়ে দেয়। একটি ছোট পারমাণবিক অস্ত্রের ব্যবহারও খুব সহজে একটি পূর্ণাঙ্গ পারমাণবিক যুদ্ধে পরিণত হতে পারে। সেক্ষেত্রে ভারতের প্রতিক্রিয়া কি হবে? একটি ছোট ট্যাকটিক্যাল পারমাণবিক হামলার জবাবে ভারত কি একটি বড় শহরের উপর পারমাণবিক হামলা চালাবে? এই প্রশ্নগুলো ভারতের নীতি নির্ধারকদের জন্য এক বিরাট চ্যালেঞ্জ। এবার আসা যাক চীনের প্রসঙ্গে। চীনও সরকারিভাবে নো ফার্স্ট ইউজ নীতি মেনে চলার কথা বলে।
কিন্তু তাদের অস্ত্রভাণ্ডার এবং নীতি অত্যন্ত অস্পষ্ট। চীন খুব দ্রুত নিজেদের অস্ত্রভাণ্ডারকে আধুনিক করছে এবং তাদের সংখ্যাও বাড়াচ্ছে। ভারতের সাথে সীমান্ত বিরোধ যে পর্যায়ে রয়েছে তাতে এই আশঙ্কা থেকেই যায় যে চীন হয়তো কোনো বিশেষ পরিস্থিতিতে তার নো ফার্স্ট ইউজ নীতির অন্যরকম ব্যাখ্যা দিতে পারে। এই সব চ্যালেঞ্জের কারণেই ভারতে মাঝে মধ্যে এই বিতর্ক ওঠে যে নো ফার্স্ট ইউজ নীতি পরিবর্তন আনা উচিত। কিছু বিশেষজ্ঞ মনে করেন এই নীতি ভারতের হাত বেঁধে রাখে এবং শত্রুকে একটি বাড়তি সুবিধা দেয়। তাদের মতে ভারতকে হয়তো তার নীতিতে কিছুটা অস্পষ্টতা আনা উচিত, যাতে শত্রুপক্ষ সবসময় ভয়ে থাকে। কিন্তু এর বিপরীত যুক্তিটিও অত্যন্ত শক্তিশালী। নো ফার্স্ট ইউজ নীতি ত্যাগ করার অর্থ হবে দক্ষিণ এশিয়ায় এক ভয়ঙ্কর অস্ত্র প্রতিযোগিতার সূচনা করা। এতে ভুল বোঝাবুঝির কারণে পারমাণবিক যুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কা বহুগুণ বেড়ে যাবে। তাছাড়া এই নীতি ভারতকে যে আন্তর্জাতিক সম্মান ও নৈতিক উচ্চতা দিয়েছে তা নষ্ট হয়ে যাবে। ভারতের পারমাণবিক অস্ত্রের উপর নিয়ন্ত্রণও অত্যন্ত সুরক্ষিত। দেশের নিউক্লিয়ার কমান্ড অথরিটির শীর্ষে রয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী, অর্থাৎ গণতান্ত্রিকভাবে নির্বাচিত একজন নেতার হাতেই রয়েছে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, যা এই ব্যবস্থার দায়িত্বশীলতার প্রমাণ দেয়। সুতরাং সব দিক বিচার করে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে ভারতের পারমাণবিক নীতি কোনো দুর্বলতার প্রকাশ নয়, বরং এটি তার গভীর আত্মবিশ্বাস এবং সামরিক প্রজ্ঞার প্রতিফলন। ভারত জানে পারমাণবিক অস্ত্র ব্যবহারের জিনিস নয়, এটি প্রতিরোধের অস্ত্র। এর আসল শক্তি এর ব্যবহারে নয়, এর অস্তিত্বে। জাতিসংঘের মঞ্চে ভারতের বার্তা তাই অত্যন্ত স্পষ্ট। আমরা পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্বের স্বপ্ন দেখি, কিন্তু যতদিন না সেই স্বপ্ন সত্যি হচ্ছে ততদিন ভারতের সার্বভৌমত্ব ও সুরক্ষার জন্য একটি বিশ্বাসযোগ্য ন্যূনতম প্রতিরোধ ব্যবস্থা অপরিহার্য। আর সেই ব্যবস্থার চালিকা শক্তি হবে সংযম, আগ্রাসন নয়। এটাই নতুন ভারতের পরিচয়। ভারতের পারমাণবিক নীতি নিয়ে আপনার কি ভাবনা? আপনি কি মনে করেন নো ফার্স্ট ইউজ নীতি আজকের দিনেও প্রাসঙ্গিক, নাকি সময়ের সাথে এতে পরিবর্তন আনা প্রয়োজন? আপনার বিশ্লেষণ আমাদের কমেন্ট বক্সে জানান। বাংলা জিওপলিটিক্সের আজকের পর্ব এখানেই শেষ করছি। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর এই ধরনের আরও গভীর বিশ্লেষণের জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। জয় হিন্দ।